তো গাইস, ছাবা দেখে আসলাম। এবার ছাবা আপনাদের দেখা উচিত কি না উচিত সেটা বলবো। ছাবাতে আজকে কি আমি দেখলাম বা ছাবার মোট রিভিউ কি হতে চলেছে সেটাও দেখব। ছাবার যে রিভিউটা আমি দিব সেখানে কিছু স্পয়লার থাকতে পারে। আই থিঙ্ক চেষ্টা করব স্পয়লার না দিয়েই পুরোপুরি রিভিউ করার। নিজের হাই স্কুল লাইফের যদি তোমরা তোমাদের কথাগুলোকে মনে করো, তো দেখবে ইতিহাস যত বই তুমি পড়েছো তোমার হাই স্কুল লাইফে, আমরা খালি মোগল সম্রাজ্যেই পড়েছি। একটা কোড ওয়ার্ড আমরা হয়তো সবাই মুখস্থ করেছি, বাবার হবে আবার জ্বর সারিবে ঔষধে, যেটা থেকে আমরা গোটা মুঘল সম্রাটের যারা যারা পরপর সম্রাট ছিল তাদের নাম আমরা মুখস্থ করতাম। কিন্তু কোনোদিনও এই সেম মোগলরাই বিপরীতে রেখে যুদ্ধ করেছে, মানে আমাদের রাষ্ট্রীয় মানুষ আমরাই যারা হিন্দু ধর্মের যারা মানুষ তাদেরকেই আমরা চিনি না। আই থিঙ্ক মুভি যদি বেটার প্লে করে, আই থিঙ্ক সেটা যদি একটা রিজন হয়ে থাকে সেটা হচ্ছে ভিকি কৌশল। আই থিঙ্ক আমরা অ্যানিমেলেও এই চর্চাটা খুব শুনেছি যে অ্যানিমেলের সব থেকে ইন্টারেস্টিং থিংস কি সন্দীপ রেড্ডি বাংলাকে প্রশ্ন করা হয়েছিল একটি পডকাস্ট চ্যানেলে, তো সেখানে সে অ্যান্সার দিয়েছিল রণবীর কাপুর। তো আই থিঙ্ক ছাবার সব থেকে ইন্টারেস্টিং জিনিস কী লাগলো এক কথায় রিভিউ হিসেবে, তো আমিও অবশ্যই বলবো ভিকি কৌশল। আরও আদার্স ক্যারেক্টার দেখতে পারি, কবি কৈলাসকে দেখতে পারি, যার সাথে তার সব থেকে বেশি পয়েন্ট আউট হয়েছে। হ্যাঁ, এই ক্যারেক্টার ব্যতিক্রম। বাদবাকি ক্যারেক্টারের যদি কথাবার্তা বলি, সেটা রশ্মিকা মান্দানার হোক বা আদার্স যারা তার রাজকীয় সবাই থাকতেন, বসতেন, মিটিং করতেন, তাদের ক্যারেক্টারের যদি আমরা কথা বলি, কারোর মধ্যে থেকে সেই যুদ্ধ করার যে মানুষ বা ক্ষত্রিয় যে ভাবটা, সেই ভাবটা পেয়ে উঠি না। মুভির যে মেন থিম থাকে, কি মুভির শুরুতেই দেখানো হয় যে মোগল সাম্রাজ্যে বা মোগল রাজসভায় তারা আনন্দিত করছে বা তারা অনুষ্ঠান আয়োজন করার চেষ্টা করছে যে ছত্রপতি শিবাজি আর নেই। এরকমই একটা কনভারসেশনের মাধ্যমে আমরা দেখতে পাই ভিকি কৌশলের এন্ট্রি, যা মোগল রাজ্যেরই এক রাজ্যে আক্রমণ করে। এর জবাবে তারা আরও একটা আক্রমণ করে। তাদের সেনা ছিল প্রায় 10,000 থেকে 25,000-এর মধ্যে এবং মোগল সাম্রাজ্যের সেনা ছিল প্রচুর। তো তাদের সাথে একেবারে সম্মুখীনভাবে লড়াই করা তো একেবারেই সম্ভব নয়, কারণ আগের যুদ্ধের একটাই মূলনীতি ছিল, যেখানে সেনা বেশি সেখানে শক্তি বেশি। তো যেহেতু মারাঠা সাম্রাজ্যের সেনাদল কম এবং মোগল সাম্রাজ্যের সেনাদল বেশি, তো তারা চিন্তাভাবনা করে সামনাসামনি লড়াই করে তো আমরা কোনোদিনও পেরে উঠবো না। তাই তারা ভেঙে ভেঙে লড়াই করার সিদ্ধান্ত নেয়। আস্তে আস্তে এইভাবে মোগলদের সেনাদলকে তারা প্রায় অর্ধেক করে তোলে এবং তাই হয়। এবং এইভাবেই যদি চলতে থাকতো তাহলে মারাঠাই জিতত। কিন্তু ওই যে বলে ইতিহাসে একটাই কথা আছে যে নিজের লোকেরাই যখন ধোঁকা দেয় তখন তুমি যতই শক্তিশালী হও না কেন, তার থেকে দুঃখের কিছু আর হয় না। তুমি হেরে যাচ্ছ সেটাতেও অতটা দুঃখ লাগছে না, নিজের লোক তোমাকে ধোঁকা দিয়েছে সেই যন্ত্রণাটা যতটা ব্যথা দেয় তা মৃত্যু যন্ত্রণাও হয়তো দেয় না। আমরা মির্জাফরকেও চিনে থাকি। তো সেম জিনিস এখানেও হয় যে ছত্রপতি সম্ভাজি মহারাজের রাজকীয় সভায় দুজন ছিল যারা নিজেদের পার্সোনাল কিছু ক্ষমতার জন্য, টেলারের যদি একটা সিন দেখতে পারি যেখানে সম্ভাজি মহারাজ সবাইকে একজোট করে কিছু ভাষণ দিচ্ছেন, তাদেরকে শক্তি দিচ্ছেন, তো সেখানে আমরা মুভিতে সেটাই দেখতে পারি। তাদের মূল জিনিস থাকে আমরা কবে থেকে নিজেদের কথা ভাবতে শুরু করলাম। যদিও দুনিয়া এখন এমন জায়গা পৌঁছে গেছে যে আমরা সবাই নিজেদেরটাকেই দেখি, নিজেদেরটাকেই বুঝি, আর এটাই এখন সবাই মেন প্রায়োরিটি বোধ করি। কিন্তু আমরা যদি আমাদের ইতিহাসে যাই তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা পূর্বপুরুষ ছিল বা আমাদের যাদেরকে আমরা ফলো করি, যারা আমাদের ধর্মের মেন শীর্ষ বা ধর্মের আমাদের মেন মুখ, তারা পার্সোনাল যে জিনিসটা তারা পছন্দ করতো না। তারা চাইতো সবাই যেন একসাথে এগোয়। ওই দুটো যে ক্যারেক্টার থাকে তারা পার্সোনালি কিছু সুবিধে বা পার্সোনালি কিছু পাওয়ার চায়, যেটা সম্ভাজি তাদেরকে দেয় না। তো হয়তো সেই মন মানামানিতেই বা সেই রেষারেষিতেই হয়তো তারা মোগল সাম্রাজ্যের কাছে চলে যায়। মোগল সাম্রাজ্য তাদের সেই পাওয়ার দেওয়ার বচন দেয় এবং তার বদলে তারা সম্ভাজি মহারাজের লোকেশান তাদেরকে দিয়ে দেয়। সেনাদল থাকে, তারা রাতারাতি সেখানে আক্রমণ করে দেয় এবং তারা লড়াই করে, তারা করে যায় লড়াই। এবং সেই লড়াই করতে করতে এতটা লোকের ভিড় বেড়ে যায় যে তারা একে অপরের হাত পাও ঠিকঠাক করে নাড়াতে পারছে না, কেউ কাউকে চিনতেও পারছে না, তাদের নিঃশ্বাস অবধি নিতে সমস্যা হচ্ছে। এবং সেই সিনটাকে করা বা সেটাকে দেখানো, এটা তো খুবই প্রশংসনীয়, খুবই প্রশংসনীয়, খুবই। যেহেতু ছাবা মহারাজ আমাদের
এক্সট্রিমলি এক্সপার্ট লড়াই, তো তার কাছে সেরকম কোনো বিষয় হয়ে ওঠে না এক একজন করে মেরে ফেলা, কিন্তু তার কাছে একটা ভারী বিষয় হয়ে পড়ে সেনাদল। একটা মানুষ 10টা মানুষকে উপরে ফেলে দিতে পারবে প্রায় 1 মিনিটে, সেই সেম মানুষটা 20 জনকে করতে পারবে, 30 জনকে করতে পারবে, কিন্তু 50, 60, 70 আস্তে আস্তে তার শরীর এনার্জিটা অবশ্যই শেষ হবে, এবং সেই এনার্জিটা শেষ হওয়া অবধি সে যত জনকে পেরেছে তত জনকে মেরেছে, সে মারছে এবং তার চোখের সামনে তার প্রিয়জনগুলোকে হারাতে দেখছে, সেখানে সে জোরে জোরে চিল্লিয়ে উঠছে, সেখানে একটা ইমোশন খুব ভালোভাবে কাজ করে। ওনার মুভিটা খুব বোরিং, বইয়ের প্রথম থেকে লাস্ট অবধি ক্যাচ করে রাখে আমাদের, আর আমরা মুভিতে এরকম একটা জিনিস কাজ করে যে আমরা খালি স্ক্রিনে ভিকি কৌশলকে দেখতেই পছন্দ করবো। লাস্টের ফিনিশিং আমরা ওরকম কোনো কিছু ফিনিশিং পাইনি মুভির, যে একটা হিরোইটিক মুভি হবে যে আমাদের হিরো থাকবে যে শেষে শত্রুকে মেরে ফেলবে, নিজের রাজ্য জয় করে নেবে, এরকম আমরা কিছুই দেখতে পারিনি, কারণ এটা আমাদের ইতিহাস, এটা সত্যি ঘটনা, সেটা অবলম্বেই সিনেমা বানানো হয়েছে বা সেটাকে ইন্সপায়ার হয়ে এই স্টোরিটিকে লেখা হয়েছে। পড়াটাই অন্যরকম ছিল, যে লাস্টে তার শত্রু যে নাকি তাকে সহ্য করতে পারতো না, তাকে দেখতে পারতো না, সেও বলে ওঠে যদি ওর বংশেরও ছাবার মতো একটা ছেলে হতো যে তার রাজ্যের জন্য এতটা মার মিটে যায়। কিন্তু এখানেই তো সেই প্রশ্নটা চলে আসে, হবে কেমন করে, কারণ তোমাদের বংশের সবই তো বাবা ভাইকেই মারতে ব্যস্ত খালি মাত্র সিংহাসন পাওয়ার জন্য। এর অ্যাকশন সিনস বলো, সেখানে একটু ফেক মনে হয়। আসলে ট্রেলার কাটটা খুব সুন্দরভাবে করা হয়েছে, যেগুলো পারফেক্ট সিন বা মুভির যেগুলো দেখার মতো সিন ওগুলোকেই ট্রেলারে খালি রাখা হয়েছে। আমরা যখন হলিউডের কোনো গেম অফ থ্রোনস দেখি বা ধরো উইচার্স দেখছি তীর ধনুক নিয়ে, তরোয়াল নিয়ে, সেই তুলনায় এখানে একটু ফেক মনে হচ্ছে যে হ্যাঁ আমাকে একটা যুদ্ধ সিন দেখাতে হবে, সেখানে অনেক লোক দরকার, নাহলে ব্যাকগ্রাউন্ডে কী হচ্ছে না হচ্ছে সেটাকে আমি কীভাবে রিপ্রেজেন্টেড করব, সেটাকে ভালোভাবে ক্লিয়ারেন্স করে যে হ্যাঁ ফ্রেমে অনেক লোক আছে, কিন্তু একটু ভালো করে ডিটেলিংয়ে দেখতে গেলে ব্যাকগ্রাউন্ডে হয়তো কেউ খালি এরকম ঠেলাঠেলি করছে একে অপরের সাথে, বা একটা যে তরোয়াল চালাবে বা একজন এইভাবে তরোয়াল চালালে যে একজনের এইভাবে লাগে বা সে যে এইভাবে ছিটকে পড়ে যাচ্ছে, ওই জিনিসটা না ফিল হয় না, আসে না ওই জিনিসটা। খালি ভিকি কৌশলী ধরো এরকম তরোয়াল নিয়ে এরকম নিজেই এনার্জেটিকভাবে এইভাবে মারছে, এবার যাদেরকে মারছে তাদেরও তো একটা রিফ্লেকশন থাকে যে হ্যাঁ ভাই ওকে তরোয়ালটা দিয়ে মারলো তো ওই এইভাবে ক্যালটায় পড়ে গেল বা এইভাবে থেকে গেল, ওই জিনিসটা না ফিল হয় না। এবার এখানে প্রশ্ন চলে আসে, তাহলে কি ফিল্মের আদার্স কাজগুলো ভালো হয়নি, ওর জন্য কি ভিকি কৌশলকে এতটা হাইলাইট মনে হচ্ছে, নাকি আসলেই ভিকি কৌশলের পারফরমেন্সের জন্য হাইলাইট মনে হচ্ছে? দুটোর মধ্যে খুবই কনফিউজড, কারণ ভিকি কৌশলকেই দেখা যাচ্ছে যে ফুল মুভিটাতে এফোর্টস দিচ্ছে, মনে হচ্ছে ভিকি কৌশলই চাচ্ছে যে মুভিতে যেন কোনো ত্রুটি না থাকে, মুভিতে যেন কোনো ভুল না হয়, আচ্ছা ওর ক্যারেক্টারেই খালি এই জিনিসটা প্লে করছে, আর বাদ বাকি আদার্স হ্যাঁ করছি, হ্যাঁ ঠিক আছে, বলবো না একেবারেই খারাপ, বলবো না যে একেবারেই জাস্টিফাই হচ্ছে না, বলবো না একেবারেই সিনের সাথে মিলছে না, মিনিমাম কিন্তু বোঝা যাচ্ছে। চলে আসে একটা প্রশ্ন, মুভি দেখা উচিত কি দেখা উচিত না সিনেমা হলে গিয়ে? আমি বলবো অবশ্যই দেখা উচিত, বা যারা মারাঠার এই অরিজিনটাকে নিয়ে আসছে বা বিলং করে আসছে তারাই হয়তো এই ছত্রপতি শিবাজী মহারাজ বা ছত্রপতি সম্ভাজি মহারাজের এই ইতিহাসগুলো জানতো। আমরা কিন্তু সেরকম কেউ কিছু জানতাম না, এরকম মুভির দ্বারাই আমরা আমাদের ইতিহাসগুলো জানতে পারছি। আমরা যে আমাদের ইতিহাস পড়বো সেখানেও আমরা মোগলদেরই পড়েছি, আমাদের নিজেদের রাষ্ট্রের ইতিহাস পড়ছি না। যাও সিনেমা হলে গিয়ে অবশ্যই দেখো, ভালো খারাপের এখানে প্রশ্ন আসছে না, এটা আমাদের ইতিহাস, আমাদের ইতিহাসকে দেখার জন্য অবশ্যই যাও। যাদের জন্য আমরা আজকে ঠিকঠাকভাবে আমাদের রাষ্ট্রের নিঃশ্বাস নিতে পারছি তাদেরকে নিয়েই একটা মুভি বানানো হয়েছে, তাদেরই একটা জীবন কাহিনী দেখানো হচ্ছে, তো সেখানে অবশ্যই যাওয়া উচিত, অবশ্যই সেটাকে শ্রদ্ধা করা উচিত, অবশ্যই সেটার জন্য গর্ববোধ করা উচিত। তো সেটাকে দেখো, সেটাকে রেসপন্স দাও, সেটাকে অনেকের মাধ্যমে ছড়িয়ে দাও, পারলে আরও দুজনকে নিয়ে যাও। এই টিমটা যারা যদি রেসপন্স পায়, যারা এত বড় একটা প্রজেক্ট এনেছে, তো তারা নেক্সট আরও ভালো প্রজেক্ট আমাদেরকে দিতে পারে। আমরা হয়তো পরবর্তী তাদের কাছ থেকে ছত্রপতি শিবাজী মহারাজের একটা মুভি পেলাম। তো যাও সিনেমা দেখো, বা তোমরা যদি সিনেমা দেখে থাকো, যারা আমার এই ভিডিও দেখছো তাদের মধ্যে যদি কেউ সিনেমা দেখে থাকো, তো তোমাদেরও একটা ছোট্ট রিভিউ তোমরা কমেন্টে দিতে পারো। তো এটুকুই, ততক্ষণ দেখতে থাকো শুভ রিভিউ।